করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৯০০। আত্মতৃপ্তিতে ভুগলে সামনে আরও ভয়ানক পরিস্থিতি। নিষেধাজ্ঞা না মেনে বাড়ি যাচ্ছে মানুষ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। ঈদের নামাজ শেষে কোলাকুলি নয়, করোনা সতর্কতায় নির্দেশনা। এবং বাজারে মার্কেটে স্বাস্থ্যবিধি মানায় মনোযোগ নেই কারো। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 3-তে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমেল ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 53,18,833 জন, সুস্থ হয়েছেন 21,69,223 জন এবং মৃতের সংখ্যা 3,40,241 জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 32,078, সুস্থ হয়েছেন 6,486 জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা 452 জন। দেশে 24 ঘন্টায় করোনার 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা 450 ছাড়ালো। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 1,873 জন। দেশে এখন মোট করোনা রোগী 32,000 ছাড়ালো। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছে 9,977টি। আগের দিনের সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,834টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,34,675টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। করোনা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগলে সামনে আরও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে বাংলাদেশকে। দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত করোনা ভাইরাস সহিষ্ণু গ্রাম শীর্ষক অনলাইন সংলাপে IEDCR উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন এই মন্তব্য করেছেন। আত্মতৃপ্তিতে ভুগি যে আমাদের এখানে আবহাওয়া আমাদেরকে খাতির করবে, আমাদের এখানে ভাইরাসটা মিউটেট করে দুর্বল হয়ে গেছে। যখন শুরু হবে নিউ ইয়র্ক শহরের মতো গণহত্যার মতো মানুষ হত্যা, তখন কিন্তু এই সমস্ত আমাদের মূল্যায়ন, সরকারের আত্মতৃপ্তি, আমাদের আলোচনা সব ভেস্তে যাবে। কাজে এখন আমি অনুরোধ করবো, আবার আপনার কাছে কথা বলে শেষ করব, শহর এবং গ্রামের যে পকেটগুলো আছে যেখানে বঞ্চিত মানুষ, যারা কোনো সুবিধা পায় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন না বাংলাদেশের মানুষ ধুলোবালি খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়েছে, তারা মরবে না। তাহলে নিউ ইয়র্কে বাঙালিরা মরতো না, বিলাতে বাঙালিরা মরতো না। শত বাঙালি মারা গেছে আপনার বিলাতে এবং নিউ ইয়র্কে। স্বাস্থ্য খুবই খারাপ, আমেরিকাতে থেকেও ব্রিটেনে থেকেও। করোনার সংক্রমণের ঝুঁকি থাকলেও নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ঢাকা ছাড়ছে মানুষ। ভোর থেকে ঢাকার সবকটি পয়েন্টে ছিল ঘরমুখো মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ, তারপরও বিভিন্ন উপায়ে যাচ্ছেন তারা।
গণপরিবহনের জায়গা নিয়েছে প্রাইভেট কারগুলো। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে এসব গাড়ি। এছাড়া মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা করেও গ্রামে যাচ্ছেন অনেকেই। ব্যক্তিগত গাড়িতে জনপ্রতি 500 টাকা করে রাজধানী গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত যাত্রী পরিবহন করছেন অনেক চালক। কোনো চালক আরও দূর পাল্লার যাত্রীও তুলছেন। স্বভাবতই এভাবে যাত্রায় খরচ পড়ছে স্বাভাবিকের চেয়ে 3-4 গুণ বেশি। এসব গাড়িতে সামাজিক দূরত্বও মানা হচ্ছে না, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বাড়িতে মা বাবা আছে, ফ্যামিলি আছে, অনেকদিন ধরে যাই না বাড়িতে, লকডাউনের ভেতরে যাইতে পারিনি। এখন সরকার সুযোগ দিছে, এই জন্য যাচ্ছে। করোনা ঝুঁকি আছে না? অবশ্যই আছে, তারপরে চেষ্টা করতেছি যে কম লোকে যাওয়ার জন্য আর কি। মা বাবা আছে, ভাই বেড়াদার সবার সাথে ঈদ কাটার আনন্দ যাইতেছে আর কি। এখন যেতে হবে। আমার যদি ইনকামই না থাকে ঢাকা শহরে, আমি বসে থেকে কি করবো আপনি বলেন? আগে তো মনে করেন রেন্টি গাড়ি চলতো, সবাই তো বাড়িতে যাচ্ছে, কিভাবে যাবে? আর আমরা যদি হেল্প যদি না করি তাহলে করবে কারা? আমরা তল্লাশির আওতায় রাখছি এবং আমাদের কাছে যদি কোনো কিছু ধরা পড়ে সেটা আমরা আইনানুগ সার্জেন্টের মাধ্যমে এগুলো মামলার ব্যবস্থা নিচ্ছি। মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। হাজারো নিষেধাজ্ঞা, হাজারো সতর্কতার পরও ঈদ উপলক্ষে গ্রামে যাচ্ছে মানুষ। দৌলতদিয়া ফেরি ঘাটে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। এতে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরা যাবে এমন ঘোষণার পর থেকেই বেড়েছে ঘরে ফেরা মানুষের ঢল। সকাল থেকেই ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। পারাপারের সময় মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব। মহাসড়কের গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, প্রাইভেট কার ও মাইক্রোবাসে গন্তব্যে যাচ্ছেন তারা। দৌলতদিয়া পাটুরিয়া রুটে এখন 12টি ছোট বড় ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। আজ শাওয়াল মাসে চাঁদ দেখা কমিটির বৈঠক। সভায় নেওয়া সিদ্ধান্তে জানা যাবে ঈদের তারিখ। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ শনিবার 1441 হিজরি সনের শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ রোববার। করোনার কারণে ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মসজিদে একাধিক জামাত শেষে কোলাকুলি ও হাত না মেলানো এবং এক কাতার বাদ দিয়ে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। আলেমরা বলছেন, হোম কোয়ারেন্টাইন ও লকডাউনে থাকা মুসল্লিদের জামাতে ঈদের নামাজ আদায় জরুরি নয়। দুজন ইসলামী চিন্তাবিদের কাছে ধর্মীয় বিধান জানতে চেয়েছেন সহকর্মী জাবেদ আক্তার। ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমির একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, শরীয়তের একটি নিয়ম হলো হেফজুন নফস। সেই জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মসজিদে আমরা জামাত এবং জুমা এখন আমরা পড়া আমাদের জন্য জরুরি নয়, বরং আমরা এটি ঘরে থাকব। এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, তোমরা হে মুমিনগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো। ইসলাম কাউকে ক্ষতিও করে না, কাউকে ক্ষতির দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হয় না। এই নির্দেশনার আলোকে আমরা বলতে পারি সালাত আমাদের জন্য যেরকম বিধিবিধান, এই একত্রিত হয়ে দাঁড়ানো বা কাছাকাছি হয়ে দাঁড়ানো এটি কিন্তু সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু যদি আমরা কোনো কারণে এই বিধান আমরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মেনটেন করতে না পারি, তাহলেও আমাদের জন্য সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমাদের সালাত কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে। আরেকটি হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। যে ব্যক্তি এই ধরনের মহামারীর সময়ে নিজ ঘরে সে সবর করে থাকে, আল্লাহর কাছে সওয়াবের আশায় থাকে এবং আল্লাহ ছাড়া কোনো কিছু হবে না এই আকীদা পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের ভাইরা লকডাউনে আছেন, তাহলে কিন্তু শরীয়তে ইসলাম তাদের জন্য নির্দেশনা দিয়েছে, তারা যদি ঘরের মধ্যে তাদের ঈদ ঠিক বলবো না আমরা, কিন্তু ঈদের পরিবর্তিতে ঈদের মতো করে সালাত আদায় করে ফেলেন, তাদের সালাত আদায় হয়ে যাবে। কেননা এই যারা ঘরে ঈদের সালাতের পরিবর্তী পরিস্থিতিতে সালাত আদায় করবেন, এই সালাতটির পরে তাদের জন্য খুতবা দিতে হবে না, তারা ঈদের মতো সালাত আদায় করবেন। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিসের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত। এরপরেও কেউ যদি একদম সালাত পড়তে নাই পারেন, তার সুযোগই নাই, একজন ব্যক্তি আছেন তিনি জামাতই কি করবেন, ব্যক্তিগতভাবে তো আল্লাহর জামাত হলো না,
এই ব্যক্তিরও মন খারাপ করার কোনো বিধান নাই। ফিকুল আহনাফ অনুযায়ী তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের জন্য ঈদের জামাত লাগবে না। এর পরবর্তীতে তিনি সূর্য উদয়ের পরে তিনি ইশরাকের নামাজ বা এই সময় 2-4 রাকাত সালাত আদায় করে ফেলবেন, এভাবে আমাদের ঈদের জামাত আদায় হয়ে যাবে। যদিও না মসজিদে গিয়ে বা বিভিন্ন জামাতে গিয়ে আমাদের জন্য বিধান আছে এবং সওয়াবের কাজ আছে, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমরা এই ধরনের ঈদের জামাতে না যাওয়াটাকে আমরা না যাওয়ার জন্যই বলবো। তবে যদি কেউ যায় যেন স্বাস্থ্যবিধি মেনে যায়। সুতরাং এ নিয়ে আমাদের হেজিটেশন, দ্বিমত বা এবছর ঈদের জামাত আমরা কেমনে পড়বো, এরকম করে ঈদের নামাজ পড়লে আবার ঈদের নামাজ হয় কিনা, এরকম কোনো আবেগ কিন্তু দেখানোর আমাদের জায়গা নেই। আমি কেন বলছি জায়গা নেই সেই কথাটিও আপনাদেরকে মনে করাই দিতে চাই। ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের জন্য যেগুলি আছে, বিশেষ করে মসজিদ, অনেকেই কিন্তু বিভিন্নভাবে এই মসজিদগুলোর থেকে একটি যদি কেস পাওয়া যায় তাহলে এটাকে বড় করে হাইলাইট করবে যে আমরা বারবার বলেছিলাম স্বাস্থ্যবিধিরা মানেন নাই। এই কথা কিন্তু আমরা কখনো মসজিদ এবং ঈদগাহকে এই কথার সাথে যুক্ত হতে দিতে পারি না। সেই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে এইটা মেনটেন করে আমাদেরকে ঈদের জামাত আদায় করার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। করোনাকালে স্বস্তি নেই ঈদ বাজারে। একে তো নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম অবস্থা, অন্যদিকে স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণের অনীহায় বাড়ছে ঝুঁকি। বিস্তারিত সহকর্মী সম্রাট আনোয়ারের রিপোর্টে। করোনার বিরুদ্ধে যখন সবাইকে সচেতন হওয়ার জোরালো তাগিদ দেয়া হচ্ছে, তখন সেই নির্দেশনাই অমান্য করছে জনগণ। নিত্যপণ্যের প্রয়োজন মেটাতে স্বাস্থ্যবিধি মেনে বাজারে যাওয়ার সুযোগটাও নিচ্ছেন হেলাফেলায়। বৈশ্বিক মহামারীর ঝাপটা যে দেশে লেগেছে তার কোনো প্রভাবই নেই বাজারে। ঈদের আগে বাজারগুলোয় স্বাভাবিকের চেয়ে ভিড় বেড়েছে। ক্রেতা বিক্রেতাদের কাছে মাস্ক থাকলেও সেটা যথাযথভাবে ব্যবহার করছেন না অনেকেই। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। জীবনের মায়া কতটা তা সেভাবে বোঝা না গেলেও ক্রেতারা পকেটের মায়া যে করছেন সেটা নিশ্চিত বোঝা যায়। তাই তো অভিযোগ করেন, ঈদের বাজারে মাছ, মাংস, সবজি সবকিছুর দামই অস্বাভাবিকভাবে বেড়েছে। বাড়তি দামে গরমিল ঈদের বাজেট। খাসির মাংস নিলাম প্রায় 1000 টাকার কাছাকাছি কেজি পড়ে গেল। আর গরুর মাংস যেখানে আগে 500 সামথিং টাকা ছিল, এখন আরো অনেক বেশি। শাকের মুঠা ধরেন 10 টাকা ছিল, সেটা 15 টাকা চাইতেছে। তারপরে মাছ আপনার একটা শোল মাছ 500 টাকা কেজি, সেখানে 700 টাকা কেজি চাইবে। বাজারের পরিস্থিতিতে আমাদের আর্থিকভাবেও সমস্যার সম্মুখীন হচ্ছে, আর শারীরিকভাবেও তো সমস্যার সম্মুখীন হচ্ছে, স্বাস্থ্যের ক্ষেত্রেও সমস্যা। দূরে রাখছে, কিন্তু মানুষ সবকিছু মেনটেন করে না। অন্যদিকে এই দুর্যোগে ক্রেতাদের পকেট কাটার সুযোগ ভালোভাবেই নিচ্ছেন বিক্রেতারা। সরবরাহে ঘাটতি না থাকলেও যথারীতি পণ্যের দাম বাড়িয়েছেন, দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। এক একটা গরু তো 7-8 হাজার টাকা করে বেশি নিচ্ছে, এজন্য আমরা কুলাতে পারছি না। পুরো রোজার মাস তো লসটাই দিয়ে আসলাম। কিনে আনছি 40 টাকা করে, 40 টাকা করে তো আর বেচা যাবে না। তাহলে আমার 50 টাকা বেচতে হবে, 5 টাকা খরচ আছে, 5 টাকা লাভ হবে। জ্বরের গতিতে সব নষ্ট হয়ে গেছে। কঠিন এই সময়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার দায়টা যদি হয় সরকারের, তবে স্বাস্থ্যবিধি না মেনে সংক্রমণ ছড়ানোর ঝুঁকির দায়টাও কিন্তু জনগণেরই। কেননা সচেতনতার কোনো বিকল্প নেই। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। ঈদের আগে শেষ সময় অধিকাংশ শপিং মল দোকানপাট খোলেনি। যারা খুলেছেন তারাও ক্রেতা পাচ্ছেন না। কর্মচারীদের বেতন দিতে লোকসানে পণ্য বিক্রির কথা জানালেন কোনো বিক্রেতা। মাহফুজা মোসলাহির রিপোর্ট। ঢাকায় মধ্যবিত্তের ঈদ শপিংয়ে জমজমাট থাকতেও যে মার্কেটগুলো, এর অধিকাংশই এখন এমন ফাঁকা। করোনা সংক্রমণ এড়াতে প্রবেশদ্বারে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হলেও ভেতরের অবস্থা একেবারেই উল্টো। বিক্রেতা যারা সচেতন, টানাটানির সংসার চালাতে তাদের অনেকেই আবার ক্ষুব্ধ ক্রেতা শূন্যতার কারণে। সংক্রমণের ভয় আছে জেনেও কেনা চাই পছন্দের পণ্যটি, আবার পছন্দেও নতুনত্ব নেই। সেই 3 পিস, লেহেঙ্গা, শার্ট, জিন্স প্যান্ট কিংবা পাঞ্জাবি। এবার কি ঈদ কি মাটি করব নাকি? আমার ছোট ভাই বোন আছে। করোনা হচ্ছে তো একটা ছোট ক্ষুদ্র ভাইরাস, এটার জন্য তো বাঙালি ঈদ কখনো থেমে থাকতে পারে না। ভাড়া তো আমাদের উচিত না, তারপরও একটু বেরো আসলাম, আবার চলে যাবো জটখাট। নিজের পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ বা কিনছেন ঘড়ি, কসমেটিক্স। ড্রেসের সাথে ম্যাচ করে কিছু কসমেটিক বাকি কেনার, ওইগুলাই কিনবো। করোনা ঝুঁকিতেও শিশুদের সঙ্গে নিয়ে মার্কেটে এসেছেন বাবা মা। ঈদে বাসায় ভাই বোনদের মিলে মজা করব, এই জন্য শার্ট প্যান্ট কিনেছি। সুতি, টাঙ্গাইল, কাতান সহ বাহারি রঙের শাড়ি বিক্রিতে ছিল অভাবনীয় মূল্য ছাড়। তারা লস হলেও ছেড়ে দিচ্ছে।
হ্যাঁ, এর জন্য আমি শাড়িটা সস্তায় পেয়েছি বলে নিয়ে নিলাম। বিক্রেতারাও বলছেন এবার কর্মচারীদের বেতন দিতে লোকসানে পণ্য ছেড়ে দিচ্ছেন তারা। গত বছর একদিনে বিক্রি করছি, চার রাত পর্যন্ত সারা মাসও এই বিক্রিটা এবার হবে না। সেলসম্যানদের বেতন প্লাস দোকান খরচ ওইগুলা মিটাইতে যায় আমাদেরকে অনেক লসে মাল বিক্রি করতে হচ্ছে। লোকসানের শিকার ব্যবসায়ীরা যেমন প্রণোদনা চাচ্ছেন, তেমনি বিপাকে পড়েই প্রিয়জনের বায়না মেটাতে যেসব ক্রেতা মার্কেটে ঘুরছেন তাদেরও দাবি স্বাস্থ্যবিধি মানতে পুলিশি তৎপরতা এবং প্রশাসনের মনিটরিংকে যেন আরও জোরদার করা হয়। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3-তে আছে এ পর্যায়ে নিচ্ছে বাজেস্টেল বিরতি, এরপর আরও জানিয়ে ফিরব। হালদা থেকে এবার রেকর্ড পরিমাণ মাছের ডিম সংগ্রহ এবং আমপানে লোকসানের মুখে রাজশাহীর আম চাষিরা। করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। আত্মতৃপ্তিতে ভুগলে সামনে আরো ভয়ানক পরিস্থিতি। নিষেধাজ্ঞা না মেনে বাড়ি যাচ্ছে মানুষ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। ঈদের নামাজ শেষে কোলাকুলি নয়, করোনা সতর্কতায় নির্দেশনা। এবং বাজারে মার্কেটে স্বাস্থ্যবিধি মানায় মনোযোগ নেই কারো। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। চট্টগ্রামের হালদা নদী থেকে এবার গত 1 দশকের মধ্যে রেকর্ড 25,000 কেজি ডিম সংগ্রহ করেছেন জেলেরা। জোয়ার ভাটার এই নদীতে রুই জাতীয় মাছের ডিম ছাড়ার ঘটনা পৃথিবীর এক বিস্ময়। এ নিয়ে আমাদের ডেস্ক রিপোর্ট। আকাশে মেঘ থাকবে, অঝরে ঝরবে বৃষ্টি, সেই সাথে মেঘের গর্জন। এমনি আবহাওয়ায় হয় ঘোর অমাবস্যায়, নয় ভরা পূর্ণিমায় রুই কাতলা জাতের মাছেরা ডিম ছাড়ে চট্টগ্রামের হালদা নদীতে। এবছর ওই ঘূর্ণিঝড়ের কারণে মাছের ডিম তাড়াতাড়ি দেয় নেই, তো ঘূর্ণিঝড় শেষ হওয়ার সাথে সাথে মাছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জোয়ারের সময় এমনকি অনেক অনেক জায়গায় আধা কেজি 3-1 কেজি উঠছে। পাইছি আলাদিনে, বেশি পাই না, বেশি কমও পাইনি। শুক্রবার সকালেই মাছেরা ডিম ছাড়তে শুরু করে। এর পরপরই 280টি নৌকায় 615 জন ডিম সংগ্রহকারী মাছের ডিম সংগ্রহ শুরু করেন। তারা প্রায় 25,536 কেজি ডিম সংগ্রহ করেন, যা 10-12 বছরের মধ্যে সর্বোচ্চ আহরণ। গবেষকরা মনে করেন সরকারের নানামুখী পদক্ষেপের কারণে স্বরূপে ফিরছে হালদা। হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজননের জন্য যেই কয়েকটা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হতে হবে এবং বজ্রসহ বৃষ্টিপাত হবে, এরপরে পাহাড়ি ডল নামবে। কিন্তু আজকের হালদার নদীর মাছের প্রজননের সময় এই ধরনের কোনো ফ্যাক্টর ছিল না, অথচ বিগত 14 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ডিম সংগৃহীত হয়েছে। হালদা নদীর কিছু ভৌত ও জৈব রাসায়নিক বৈশিষ্ট্যই এই নদীকে মাছের ডিম ছাড়ার উপযোগী করেছে। নদী গবেষকরা মনে করেন প্রাকৃতিকভাবেই হালদা নদীর এমন রহস্যময়তার সাথে তুলনা করার মতো নদী বিশ্বে আর একটিও নেই। হালদা নদীতে মাছগুলো থাকে, কতগুলো বিশেষ গভীর স্থান আছে, এগুলোর স্থানীয় বাবুগুলো কুম। এরকম আমরা 25টা কুম শনাক্ত করেছি। ওই 25টা কুমের মধ্যেই এই মাছগুলো অবস্থান করে। যখন প্রজননের সময় হয় তখন তারা এই নদীতে আসে এবং মাছগুলো ডিম ছাড়ে। একসময় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় মাছ চাষিদের পোনার চাহিদা পূরণ করত হালদা নদী, কিন্তু গত কয়েক দশক ধরে দূষণ ও আগ্রাসনের কবলে পড়ে ঐতিহ্য হারাতে বসেছে হালদা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমে ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে মুমূর্ষু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তদের চিকিৎসা ও টেস্টের জন্য সিএমএইচ এর কোভিড ইউনিটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। করোনা রোগীর চাপে অন্য রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় নেওয়া হয়েছে সে ব্যবস্থাও। আহমেদ কন্টামিনেশন হওয়ার চান্স থাকতো, সেটা না করে আমরা 2 জায়গায় ভাগ করে নিয়েছি যাতে আমি মেনটেন করতে পারি ডিসইনফেকশন প্রসিডিওরটা। আমরা এখানে আলট্রাভায়োলেট লাইটগুলো কিনে নিয়েছি যাতে ভাইরাসগুলো রিমুভ হয়ে যায়। বিভিন্ন বিশ্বের যে সমস্ত দেশে যত ওষুধ ব্যবহার করছে আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সবগুলো ওষুধই ব্যবহার করছি। আমরা ওইভাবে প্রোটোকলটা সেট করেছি। করোনার টেস্টের জন্য যারা আসছেন কোনো ভোগান্তি নেই, সংক্রমিত হওয়ার আশঙ্কাও নেই। রোগীদের মনোবল শক্ত রাখতে টেস্টের আগে করা হচ্ছে কাউন্সেলিং। অপারেশন কোভিড শিল্ড করোনাকে মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন, যেখানে আসলে মানুষের যে সেবা সেটি নিশ্চিত করা হয়েছে এই ধরনের ফিল্ড ক্যাম্পের মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সদস্য সামাজিক দূরত্ব নিশ্চিতে রাষ্ট্রীয় যে নির্দেশ সেটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছে, সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছে এবং সর্বোপরি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রীয় সংস্থা সেখানে তারা সহায়তা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের পরিবার আক্রান্ত হয়েছে। করোনা পরীক্ষার আগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজ নমুনা সংগ্রহ প্রক্রিয়া। খোলা জায়গায় এমনভাবে নমুনা সংগ্রহ করছেন সেনাবাহিনীর টেকনোলজিস্টরা যাতে রোগী ও স্বাস্থ্যকর্মী সবাই নিরাপদে থাকেন। নমুনা নেওয়ার সময় অবশ্যই রোগীকে মুখের মাস্ক সরাতে হয়। হা করার ফলে যদি কোনো জীবাণু বাহিরে আসে সেটা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার প্রভাবে কমে আসছে আন্তর্জাতিক বাণিজ্য। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর প্রাক্কলন বলছে এবছর বিশ্বের পণ্য বাণিজ্য 13 থেকে 32% পর্যন্ত কমতে পারে। প্রতি বছর জুনের আগে বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থনীতিবিদেরা বাণিজ্যের পূর্বাভাস দিয়ে থাকেন। এবার তারা বলছেন করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হলে আন্তর্জাতিক পণ্য বাণিজ্য 13% কমবে, কিন্তু মহামারী নিয়ন্ত্রণে আনা না গেলে এ পরিমাণ দাঁড়াতে পারে 32% পর্যন্ত। ইলেকট্রনিক পণ্য ও অটোমেশনের মতো জটিল সরবরাহ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে ডব্লিউটিও। সংস্থাটি বলছে যোগাযোগ ও যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা থাকায় সেবা খাতের বাণিজ্য ব্যবস্থায় আঘাত লাগবে একদম শুরুতেই। 2019 সালে বিশ্বের পণ্য রপ্তানি বাণিজ্য ডলারের মূল্যমান সাপেক্ষে 3% কমেছে। এ সময় বাণিজ্যিক সেবা রপ্তানির মূল্য বেড়েছে 2%। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে রাজশাহীতে আমের ক্ষতি হয়েছে প্রায় 120 কোটি টাকার। ফলে লোকসানের আশঙ্কায় পড়েছেন আম চাষি ও বাগান মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন ঝরে পড়া কাঁচা আমে প্রক্রিয়াজাত করে উপাদেয় খাদ্য সামগ্রী তৈরি করে লোকসান কমিয়ে আনা সম্ভব। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট।
রাজশাহীর আমবাগানে বুধবার রাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ঘূর্ণিঝড় আম্পান। এর ফলে সরকারি হিসাবে আমবাগানের 20% আম ঝরে গেছে, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। বেশিরভাগ আম গাছের নিচে পড়ে নষ্ট হচ্ছে, তবে কিছু আম বাজারে বিক্রি হচ্ছে খুচরা 4 থেকে 5 টাকা কেজি দরে। গাছের আম ঝরে পড়ায় দিশেহারা আম চাষি ও বাগান মালিকরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনা চেয়েছেন তারা। আমগুলো তো সব ঝুড়ির পর নষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আম ব্যবসায়িক না, আম চাষি যারা আছে তাদেরকে তো সহযোগিতা করার দরকার। এটা তো দেশের ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমরা এখানে কিছুই পাই না এখান থেকে। আম যারা ঝড়ে যে আমগুলো পড়ে যায়, এখান থেকে আমরা 1%ও কিছু পাই না। বস্তাত কেউ নিয়ে গেছে, কেউ ক্যারেটে নিয়ে গেছে। সে আমগিলে বস্তা প্রতি বলছে হলো 50 টাকা। 50 টাকাতে আমগিলে দিয়াচ্ছে হচ্ছে ফেলায় দিয়ে সবচেয়ে ভালো। আম পরিবহনের ব্যবস্থা করা সহ নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যে আমগুলো রয়েছে এটাতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আমরা স্থানীয়ভাবে ক্রয় করার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমরা অনুরোধ করেছি, যদি আমাদের ত্রাণের টাকা থেকেও হয় আমরা কিছু আম ক্রয় করে এগুলো ত্রাণ আকারে গরিব মানুষের কাছে আমরা বিতরণ করতে পারবো। ঝরে পড়া এই আম প্রক্রিয়াজাত করে নানা খাদ্য তৈরি করে বাজারজাত করা সম্ভব। আমরা ঢাকার বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের সাথে যোগাযোগ করছি যে আমাদের যে আমটা পড়েছে এটা যেন তারা নিয়ে যান এবং এটা রিজনেবল রেটে দেওয়া হচ্ছে এবং এটি দিয়ে তারা যেন আচার জাতীয় বিভিন্ন পণ্য যেটি তৈরি করা যায়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। নিউজ এট 3-তে আবারও সময় হলো বাইরে স্টিল বিরতি নেয়ার, এরপর আর জানিয়ে ফিরব। পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 97 এবং করোনা পরবর্তী নিরাপদ ক্রিকেটের গাইডলাইন দিল আইসিসি। স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের করাচিতে পিআইএর বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97 জনে। 8 জন ক্রু সহ বিমানটিতে 99 জন আরোহী ছিলেন। এদিকে শুক্রবারে বিমান দুর্ঘটনায় নিয়ে এক সংবাদ সম্মেলনে পিআইএর প্রধান নির্বাহী আরশাদ মালিক দাবি করেছেন বিধ্বস্ত হওয়া PK-803 ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের সবাই দক্ষ। তিনি বলেন সব দিক থেকে তারা সুস্থ ছিলেন। তিনি বলেন বিমানটিও ফ্লাইটের জন্য সম্পূর্ণ উপযোগী ছিল। তিনি আরও জানান ফাইনাল ল্যান্ডিং অ্যাপ্রোচের সময় পাইলট জানায় সে সম্পূর্ণ প্রস্তুত। তবে অবতরণের জন্য কন্ট্রোল টাওয়ার থেকে সবুজ সংকেত দেওয়ার পরও বিমানটি আকাশে চক্কর খেতে থাকে। পরে পাইলট জানান দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করেন তিনি। এর পরপরই ঘটে দুর্ঘটনা। পিআইএর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটির ফ্লাইট রেকর্ডার পরীক্ষার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। বিরূপ মন্তব্যের জন্য আফ্রিকান আমেরিকানদের কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন আফ্রিকান আমেরিকানরা যদি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার চিন্তাও করেন তবে তাদের আর কৃষ্ণাঙ্গ ভোটার বলা যাবে না। কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে কিভাবে পৌঁছাবেন এই প্রসঙ্গে কথা বলতে যেয়ে এই কথা বলেন তিনি। পরে অবশ্য বাইডেন তার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। 18 মিনিটে এই সাক্ষাৎকারের উপস্থাপকও ছিলেন একজন কৃষ্ণাঙ্গ। বাইডেনের ডেমোক্র্যাট প্রার্থিতা পাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল কৃষ্ণাঙ্গ ভোটারদের। তারাই নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারদের 60% বেশি। খেলার খবর। দলে চিফ মেডিকেল অফিসার নিয়োগ, ম্যাচ শুরুর আগে 14 দিনের কোয়ারেন্টাইন সহ প্রতিটি সদস্য দেশের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। করোনা পরবর্তী সময়ে নিরাপদে ক্রিকেট ফেরাতে নতুন নির্দেশিকা দিয়েছে আইসিসি। কোভিড-19 সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য একজন চিফ মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে এবং কোনো সিরিজ শুরুর আগে দলের সদস্যদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার নিয়ম বেঁধে দিয়েছে আইসিসির মেডিকেল অ্যাডভাইজারি কমিটি। বলা হয়েছে সিরিজ শুরুর আগে অবশ্যই সবার করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। এত নেগেটিভ হওয়ার পরই কোনো
এতে নেগেটিভ হওয়ার পরই কোনো খেলোয়াড় বা কর্মকর্তাকে সফরের অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিটি বোর্ডকে খেলোয়াড়দের অনুশীলন এবং প্রতিযোগিতার সময় একটি সঠিক মানের টেস্টিং প্ল্যান তৈরি করার নির্দেশিকাও দিয়েছে কমিটি। শেষ করব নিউজ এট 3। তার আগে এক নজরে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। আত্মতৃপ্তিতে ভুগলে সামনে আরো ভয়ানক পরিস্থিতি। নিষেধাজ্ঞা না মেনে বাড়ি যাচ্ছে মানুষ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। ঈদের নামাজ শেষে কোলাকুলি নয়, করোনা সতর্কতায় নির্দেশনা। বাজারে মার্কেটে স্বাস্থ্যবিধি মানায় মনোযোগ নেই কারোর। হালদা থেকে এবার রেকর্ড পরিমাণ মাছের ডিম সংগ্রহ। আমপানে লোকসানের মুখে রাজশাহীর আম চাষিরা। পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 97। এবং করোনা পরবর্তী নিরাপদ ক্রিকেটের গাইডলাইন দিল আইসিসি। এসিও নিউজ এট 3 সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।